আজকে চলে এসেছি এমন একটা মেলা দেখতে, যেটা কিন্তু বর্ধমান শহরের বুকে কোনো মেলা নয়, বরং এটা একটা ইমোশন। বর্ধমানের মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তারা আশা করি এই টিকিট ঘর আর এই দৃশ্যটা দেখেই বুঝতে পেরে গেছেন আমি এতক্ষণে কোথায় এসেছি। আর যারা বর্ধমানের বাইরে থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, বর্ধমানের নাম করা একটা পার্ক যেখানে ফুল মেলা অনুষ্ঠিত হয়। মাঝের বেশ কিছু বছর বন্ধ থাকার পর আবার এটা নতুন উদ্যোগে শুরু হওয়ায় বর্ধমানবাসীর খুশির শেষ নেই। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণসাগর পার্কের কাছে, আর এই হচ্ছে কৃষ্ণসাগর পার্ক, আমাদের শৈশবের নস্টালজিয়া। এবং তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে পার্ক বদলে গেছে, আমরাও বদলেছি, বয়স বেড়েছে আমাদেরও, কিন্তু এই পার্কের কিন্তু সৌন্দর্য সেই একই রকম আছে। এই যে সায়রটা দেখছেন, এই সায়রটার নামই হচ্ছে কৃষ্ণ সায়র, আর এই সায়রকে ঘিরেই পরিবেষ্টিত কিন্তু এই পার্ক, যার নাম হচ্ছে কৃষ্ণসাগর পার্ক। একসময় গোটাটাই কিন্তু রাজার সম্পত্তি ছিল। পরবর্তীকালে এর চারপাশে কিছু জমি তিনি ইউনিভার্সিটিকে দান করেন। তারপরে সেই সংলগ্ন এলাকা জুড়েই এই পার্ক তৈরি হয়, যেটি বর্তমানে কৃষ্ণসাগর পার্ক নামে পরিচিত। দূর দূরান্ত থেকে অগণিত মানুষ কিন্তু এই পার্কের আনন্দ উপভোগ করতে আসেন। কলেজ থেকে ইউনিভার্সিটির প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন সময়ে এসে এখানে ভিড় করে। এখানে এসে ভিড় করে ছোট থেকে বড় সকলেই। আর সবাইকার প্রাণের মেলা হলো এই ফুল মেলা বা ফুলের উৎসব। সারা বছর ধরে যাদের বাড়িতে পরিচর্যার সঙ্গে ফুল লালিত পালিত হয়, তারাই এই ফুল মেলায় অংশগ্রহণ করে তাদের সেরা ফুলগুলোকে মেলার প্রাঙ্গণে রেখে দিয়ে আসেন। এরপর শুরু হয় বিচারের পালা। বিচারকরা এসে সেই ফুলগুলোর সৌন্দর্য, তাদের আকার এবং সর্বোপরি সব কিছুকে তারা পর্যালোচনা করে একটা রায় দেন। সেই রায় অনুযায়ী বিভিন্ন বিভাগে বিভিন্ন প্রতিযোগীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী পদ লাভ করেন। এই মেলা অনুষ্ঠিত হয় জানুয়ারির প্রথম সপ্তাহে আর চলে মোটামুটি 10 থেকে 12 দিন। তো আমরাও মোটামুটি এবারে পৌঁছে গেলাম শীতের আমেজ গায়ে মেখে শীতকালীন ফুলমেলা প্রাঙ্গণে। এই দেখুন কি সুন্দর সুন্দর ক্যাকটাসগুলোকে সাজিয়েছে, এরা তৈরি করেছে, আর সেগুলোর মধ্যে এই ক্যাকটাসটা কিন্তু প্রথম স্থান লাভ করেছে। আর দেখুন এই বনসাইগুলো, দেখুন কি সুন্দর তাদের শেপ, আর কি সুন্দরভাবে পরিচর্যা করে এরা বনসাইগুলো রেডি করেছে। আমার খুব জানতে ইচ্ছে করে আপনাদের কারোর বাড়িতে এরকম ধরনের বনসাই আছে কিনা। আর তারপরে চলে এলাম বাহারি গাছের সেকশানে। প্রচুর প্রচুর বাহারি গাছ, আর একদিকে গোলাপ গাছ, একদিকে রঙন গাছ, একদিকে ডালিয়া গাছের সারি, দেখলে পুরো চোখ জুড়িয়ে যায়। আর তার মাঝখানে অজস্র শিশুদের নাচানাচি, তারাও কিন্তু ফুলের থেকে কম কিছু নয়। সব মিলিয়ে একটা কিন্তু আনন্দের আলোড়নে ফুলমেলা জমে ওঠে। চারপাশে প্রচুর খেলনা বিক্রেতা এসে ভিড় করেছে। এই ফুলমেলা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই চলে আসছে, জানেন তো। আমরা এত এক্সাইটেড হয়ে থাকতাম ছোটোবেলায়, বাবা কখন অফিস থেকে ফিরবে, তারপর সন্ধ্যাবেলায় বাবার হাত ধরে, মায়ের হাত ধরে একটা নতুন জামা প্যান্ট পরে বা ভালো একটা উইনচিটার বা একটা ভালো সোয়েটার পরে আমরা কখন মেলা প্রাঙ্গণে আসবো। কখনো কখনো মাকেই বলতাম যে মা তুমি আগে চলো না, বেরিয়ে চলো না, বাবা অফিস থেকে এখানে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে বা গাড়ি রেখে জয়েন করে নেবে। তো এই রকম একটা আনন্দ উদ্দীপনা ছিল কিন্তু আমাদের শৈশবে। আর সেই উদ্দীপনা বা আনন্দ কিন্তু সমান তালে এখনও শিশুদেরকে মাতিয়ে রেখেছে এই ফুলমেলা চত্বর। এই মুখোশগুলো দেখে তো রোদ্দুর আনন্দে আত্মহারা, সে দাঁড়িয়েই পড়লো মুখোশগুলো কিনবে বলে। ওকে কোনো রকমে বুঝিয়ে পরে আরও কিছু খেলনা কিনে দেওয়ার অঙ্গীকার করে আমরা ঢুকে পড়লাম মেলার আরও ভেতরে। আর ঢুকেই একটুখানি কফির কাপে চুমুক দিয়ে দিলাম। আর রোদ্দুরকে সাময়িক স্বস্তি দিল এই তলোয়ারটা। কফিতে চুমুক দিতে না দিতেই পায়েল চলে গেল মহিলাদের যে প্রসাধনী এবং যে গার্মেন্টসের যে শপগুলো আছে সেখানে সমস্ত জিনিসপত্র তদারকি করে দেখতে। মহিলাদের জন্য বেশ ইউনিক প্রোডাক্ট কিন্তু এখানে এসছে, জানেন তো। যেমন সালোয়ারের যেমন কালেকশান, তেমনই হচ্ছে কুর্তির কালেকশান, আর খুব সুন্দর কালারগুলো। আমার দূর থেকে দেখে বেশ পছন্দ হচ্ছিল। পায়েলকে জিজ্ঞেস করলাম কিছু নেবে কিনা, কিন্তু ও নিল না, কারণ কিছুদিন আগেই ও সাউথ ইন্ডিয়া বেড়াতে গিয়ে বেশ কয়েকটা মেটেরিয়াল কালেকশান করে এসছে। আর এই বলতে না বলতে আমার চোখটা আটকে গেল এই কার্পেটের দোকানে। কি অসাধারণ অসাধারণ কার্পেটের কালেকশান আছে এই দোকানে। দেখলেই মনে হচ্ছে দু একটা নিয়ে নিজের সংগ্রহে রাখলে কিন্তু মন্দ হয় না। এই যে নীল রঙের যে গালিচাটা দেখছেন, এটা কিন্তু আমার যে রেইকি সেন্টার যেখানটা আছে সেখানে যদি ভালো করে বিছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতে দারুণ লাগবে। আর ঠিক এই কার্পেট শপের পাশেই ছিল এই মূর্তির দোকানটা। এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো কিন্তু মাটির মূর্তি না, এগুলো কিন্তু রাবারের নির্মিত। মেলা প্রাঙ্গণে কিন্তু হরেক রকমের জিনিস দেখেই যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বেশ বলে বোঝানো যাবে না, কি বলেন। আর এখানে দেখুন এই ভদ্রলোক সেন্ট বিক্রি করছেন প্যারিসের।
এরা কিন্তু এখানে নানান রকমের কালেকশন এখানে পাওয়া যাচ্ছে। দেখে ভাবছিলাম একটা নেওয়া গেলে মন্দ হতো না, তারপর মনে হলো যদি কোনো রকমভাবে পরে সমস্যায় পড়তে হয় তার থেকে একদম ব্র্যান্ডেড দোকান থেকে নেওয়াটাই উচিত। কারণ সেন্ট যেহেতু চামড়ার সঙ্গে একটা মানে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে থাকে, সেন্ট বডি স্প্রে এইভাবে উটকো জায়গা থেকে কেনাটা ঠিক মানে বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর এই বলতে বলতে চলে এলাম মেলার বাচ্চাদের জন্য সেরা আকর্ষণ এই জায়গাতে। এখানে হরেক রকমের বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য জিনিসপত্র রাখা হয়েছে। রোদ্দুর তো প্রথমে দেখেই উঠতে শুরু করে দিল একটা জায়গাতে, কিন্তু পরে দেখলাম এই জায়গাটা এই যে অ্যাক্টিভিটিটা এটা এখানে মানে কোনোভাবে হাওয়া লিক হচ্ছে বা ফুটো, তাই ওকে তড়িঘড়ি বের করে নিয়ে চলে এলাম এই যে জায়গাটাতে। ট্রাঙ্কি লাইন না কি একটা বলে, বেশ আমার না এরকম বড় বড় নাম কিন্তু চট করে মানে উচ্চারণ হতে খুব অসুবিধা হয়। এসব তো আমাদের ছোটবেলায় ছিলও না, তাই এর আসল নাম যদি মনে পড়ে তাহলে কমেন্টে লিখে জানাবেন। মেলায় ফুচকা খেতে খুব একটা ইচ্ছে না থাকলেও পায়েলের রিকোয়েস্টে একটুখানি ফুচকা খেয়েই নিলাম, কিন্তু ঠিক ভালো লাগলো না। যাই হোক, হাঁটতে হাঁটতে আর বিভিন্ন দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মেলার বাহিরের গেটের দিকে। আর এই যে মুখোশগুলো দেখছেন, এইগুলো যেহেতু মেলায় ঢোকার সময় কিনে দিইনি, তাই রোদ্দুর আবার ওই গরিলার মুখোশটা দেখে কিন্তু বায়না শুরু করে দিল। আমি ওকে যতই বোঝাই সে আর মানার পাত্র নয়, তাই ওকে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এলাম মেলার অন্য প্রান্তে। ঘুরতে ঘুরতে প্রায় মেলার শেষ প্রান্তে, কিন্তু আর পা চলছে না, অনেকটা হেঁটে প্রায় ক্লান্ত। বেঞ্চগুলো দেখো কি সুন্দর তৈরি করেছে, এগুলো বসার জন্য না, এগুলো বিক্রির জন্য। সব থেকে আশ্চর্যের ব্যাপার, এগুলো কিন্তু বাবুই ঘাস দিয়ে তৈরি। বিক্রেতার সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, শুনে তো আমি অবাক হয়ে গেলাম। এটা কি সব পাট দিয়ে এগুলো সুতোগুলো পাটের তো? না না তাহলে এটা ঘাসের মাল, ঘাস দিয়ে তৈরি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবুই ঘাস, বাবুই ঘাস দিয়ে তৈরি এই শিল্পকর্ম। শক্ত হবে, টেকসই হবে? হ্যাঁ ওই যে আজ মোটামুটি 15 বছর আগে নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। আঙ্কেল এটা কত? এটা 800 টাকা, এটা 600 টাকা। আর এই বেঞ্চগুলো কি দাম রেখেছেন? এখানে 1800। আচ্ছা, এই মেলা শেষ হয়ে গেলে কোথা থেকে পাওয়া যাবে এই প্রোডাক্টগুলো? এটা কাটোয়া যেতে হবে, কাটোয়া থেকে নতুন গ্রাম। কাটোয়া থেকে নতুন গ্রাম। সেই সমস্ত শিল্পীদের স্যালুট জানাই যাদের নিরন্তর প্রচেষ্টায় সেজে উঠেছে এই সমস্ত হস্তশিল্পগুলো। যদি কোনোদিন বাড়ি করি, ইচ্ছে রইল এইরকম বাবুই ঘাসের কিছু সামগ্রী বাড়ির মধ্যে রাখার। যাই হোক, মেলার মুহূর্ত যাপন আমাদের প্রায় শেষ হয়েই এলো। এখন আমরা প্রায় মেলার শেষ পর্বে। যাই হোক, ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদের সকলকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করে আমাদের পরিবারের সঙ্গে থাকবেন। আজ তবে এখানেই বিদায় জানাই। দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।